আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। জীববিজ্ঞান বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওটি করছি। তোমরা জানো যে জীববিজ্ঞানে সব মিলিয়ে ৬০টি অধ্যায়কে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যায়গুলো হচ্ছে ১, ২, ৩, ৪, ১১, ১২ এবং ১৩। এর মধ্যে ১১তম যে অধ্যায়টা জীবের প্রজনন, এটা কিন্তু সম্পূর্ণ না, আংশিক সিলেবাসের অন্তর্ভুক্ত করা আছে। মানবন্টন অনুসারে আমরা জানি যে ৬০টি সৃজনশীল প্রশ্ন আসবে। এর মধ্যে তোমাকে উত্তর করতে হবে ৪টি সৃজনশীল প্রশ্ন। এই জায়গাটায় অনেকেই তোমরা ভাবতে থাকো যে যেহেতু ৬০টি সৃজনশীল প্রশ্ন আসবে, আবার অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ৬০টি, সুতরাং ৬০টি অধ্যায় থেকে ৬০টি সৃজনশীল প্রশ্ন করা হবে। এই চিন্তা করাটা স্বাভাবিক এবং প্রশ্নগুলো সাধারণত এভাবেই করা হয়। তবে কিছু কিছু প্রতিষ্ঠান একটু মডারেট প্রশ্ন করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু ৬০টি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নাও হতে পারে। হয়তোবা কোনো একটি অধ্যায় বাদ পড়ে গেল এবং অন্য কোনো অধ্যায় থেকে একাধিক সৃজনশীল প্রশ্নও করা হতে পারে। আমি এই জায়গাটা নিয়ে কথা বলছি। যদি এমন হয় যে কোনো একটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করা হয়নি, তাহলে আশা করা যাচ্ছে সেই অধ্যায়টা হবে প্রথম অধ্যায়। তোমরা যদি বোর্ড প্রশ্ন পর্যালোচনা করো, তাহলেও দেখতে পারবে যে প্রথম অধ্যায় থেকে খুব বেশি সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষাতেও করা হয়নি। সুতরাং কোনো একটি অধ্যায় যদি বাদ পড়ে যায়, তাহলে সেটা প্রথম অধ্যায় হবে। এবং একাধিক সৃজনশীল প্রশ্ন যদি করা হয়, তাহলে সেই সম্ভাব্য অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এখানে একাধিক সৃজনশীল প্রশ্ন করার সুযোগ আছে। চতুর্থ অধ্যায়, এখানে একাধিক সৃজনশীল প্রশ্ন করার সুযোগ আছে। এবং এই দিকটায় জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি, এই তিনটা অধ্যায় থেকে হয়তোবা একাধিক সৃজনশীল প্রশ্নও হতে পারে। আবার তোমরা অনেকেই ভাবতে থাকো যে আমি প্রথম 4টা অধ্যায় পড়ে যাব এবং এই 4টা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করব, বাকি 3টা অধ্যায় আমার না পড়লেও হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রশ্ন কিন্তু মিক্সিং করা হয়। দেখা গেল যে একটা উদ্দীপক তৈরি করা হয়েছে, সেটা ছিল 12 নম্বর অধ্যায়ের উদ্দীপক। এইখানে গ এবং ঘ, এই দুইটা প্রশ্ন 12 নম্বর অধ্যায় থেকেই করা হয়েছে, অর্থাৎ উদ্দীপক থেকেই। কিন্তু ক এবং খ, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন যে প্রশ্নটা, এই ক্ষেত্রে দেখা গেল যে জ্ঞানমূলক প্রশ্নটা নেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে এবং তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন নিয়ে এই সৃজনশীল সেটটি করা হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু পরীক্ষাটা খুব একটা ভালো হবে না। এই জন্য আমি প্রথমেই যেটা বলতে চাই যে অনেক বেশি তথ্য নিয়ে আমাদের এক্সাম হলে যাওয়া উচিত। তবুও গুরুত্বপূর্ণ বলে কিছু কথা থাকে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, আশা করি এর মধ্যেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় থেকে হুইটেকারের শ্রেণীবিন্যাসের যে 5টি রাজ্য রয়েছে তাদের বৈশিষ্ট্য শিখতে হবে। এর মধ্যে মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণসহ মানুষের শ্রেণীবিন্যাস পড়তে হবে এবং দ্বিপদ নামকরণের নিয়মগুলো শিখতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে চিত্রসহ গঠন পড়তে হবে, যেমন কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নিউরন, মাইটোকন্ড্রিয়া। ক্রোমোজোমের গঠন পড়তে হবে। এ অধ্যায় থেকে কিছু সুনির্দিষ্ট বিষয়ের গুরুত্ব শিখতে হবে, যেমন পেশি টিস্যুর গুরুত্ব, আবরণী টিস্যুর গুরুত্ব, উদ্ভিদে জটিল টিস্যুর গুরুত্ব ইত্যাদি। আবরণী টিস্যুর প্রকারভেদ শিখতে হবে। এ অধ্যায় থেকে প্রায় সময়ই পার্থক্য আসতে দেখা যায়, এজন্য গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য শিখতে হবে: প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। তৃতীয় অধ্যায় থেকে মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ পড়তে হবে। এর মধ্যে গুরুত্ব দিতে হবে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ ধাপের। মাইটোসিস এবং মিওসিস বিভাজনের কি পার্থক্য রয়েছে, এদের কি সম্পর্ক রয়েছে সেটা পড়তে হবে। মাইটোসিস বিভাজনের গুরুত্ব শিখতে হবে এবং প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষায় মিওসিস বিভাজন কিভাবে গুরুত্ব বহন করে সেটা শিখতে হবে। চতুর্থ অধ্যায়ে 2টি টপিকস রয়েছে: সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং নিরপেক্ষ পর্যায় পড়তে হবে। সালোক সংশ্লেষণের গুরুত্ব শিখতে হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল এবং সূর্যের আলো কিভাবে প্রভাব বিস্তার করে সেটা পড়তে হবে। অবাত শ্বসন প্রক্রিয়াটির ব্যাখ্যা পড়তে হবে। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পরস্পর নির্ভরশীলতা, শ্বসন প্রক্রিয়ার প্রভাবক এবং গ্লুকোজ থেকে কিভাবে এটিপি উৎপন্ন হয়, কত সংখ্যক এটিপি, তার ছকের হিসাবটি ভালোভাবে পড়তে হবে। একাদশ অধ্যায়টি হচ্ছে জীবের প্রজনন।
এই অধ্যায় থেকে পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিটের উৎপত্তি পড়তে হবে, নিষেক প্রক্রিয়ার গুরুত্ব শিখতে হবে, স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে তুলনা, জীবের অস্তিত্ব রক্ষায় কোন পরাগায়নটি অধিক ভূমিকা পালন করছে সেটা পড়তে হবে এবং স্পোরোফাইটের উৎপত্তি পড়তে হবে। দ্বাদশ অধ্যায় জেনেটিক্সের এই অধ্যায় থেকে পড়তে হবে ন্যায় বিচার পেতে কিভাবে ডিএনএ টেস্ট সহায়তা করে, ডিএনএ এর গঠন, ডিএনএ অনুলিপন প্রক্রিয়া, বর্ণান্ধতা এবং থ্যালাসিমিয়া কি জন্য হয়, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা শিখতে হবে এবং মেন্ডেল যে পরীক্ষণটি করেছিলেন লম্বা এবং খাটো মটরশুঁটি এর সংকরায়নে যে ফলাফলটি পাওয়া যায় সেটার ব্যাখ্যা শিখতে হবে। ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এই অধ্যায় থেকে শিখতে হবে বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ, বাস্তুতন্ত্রের কোনো একটি জীব অথবা খাদ্য শিকলের কোনো একটি জীব যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তার পরিণতি কেমন হতে পারে, বাস্তুতন্ত্রের শিকলগুলোতে কিভাবে শক্তির অপচয় ঘটে সেটা পড়তে হবে এবং অধ্যায়ের শেষে বর্ণিত জীবের আন্তঃসম্পর্ক শিখতে হবে, যেমন পতঙ্গ এবং উদ্ভিদের মধ্যে কী ধরনের সম্পর্ক থাকে, স্বর্ণলতা এবং আম গাছ বা পোষক উদ্ভিদের মধ্যে কী ধরনের সম্পর্ক থাকে, এগুলো পড়তে হবে। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে।